গল্প স্যারের আসর শুরু করছি। এই প্রথম গল্প স্যারের আসরে কোনো এক ছাত্র অনুরোধ জানিয়েছে আমাকে যে একজন বিশেষ মানুষের গল্প বলার জন্য। আমার খুব ভালো লাগলো যে সেই ছেলেটি আমাকে অনুরোধ জানিয়েছে যে আপনি প্রীতিলতা ওয়াদেদারের কিছু কথা বলুন। তা আমি ব্যক্তিগতভাবেই যারা স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, অর্থাৎ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন করার স্বপ্ন দেখেছে, আমি সেই সমস্ত মানুষদের একটু বিশেষ ভক্ত। তার মানে এই নয় যারা নিরস্ত্রভাবে আন্দোলন পরিচালনা করেছে, মহাত্মা গান্ধী, তার আমি ভক্ত নয়। তবে আমায় বিশেষ করে বাংলার, ভারতবর্ষের সশস্ত্র আন্দোলন একটু বেশি করে কাছে টানে। তো এরম একটা মানুষের কথা আমাকে বলতে বলা হয়েছে, প্রীতিলতা ওয়াদেদার, মাস্টারদার অগ্নিকন্যা। মাস্টারদার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদেদার, মাস্টারদা দুজনকে তৈরি করেছিলেন কল্পনা সেন আর প্রীতিলতা ওয়াদেদার, তার কথা একটু বলি। তা প্রীতিলতা ওয়াদেদারের কথা বলতে গেলে প্রথমেই আমি যে দিকটা আলোকপাত করব, খুব সংক্ষিপ্ত ভিডিও, সেটা হচ্ছে প্রীতিলতা ওয়াদেদারের জীবনের একদম শেষ ভাগটা, 21 বছরের সংক্ষিপ্ত জীবন। সেই দিকটা যদি আলোকপাত করি, হয়তো আমরা প্রীতিলতা ওয়াদেদার সম্বন্ধে যা জানবো তাতে রক্ত গরম হয়ে উঠবে। তাই রক্ত গরম করা কাহিনী নিয়ে আজকে শুরু করছি গল্প স্যারের আসর, 18ই জুলাইয়ের গল্প স্যারের আসর। তার বয়স তখন মাত্র 21, পরনে মালকোচা ধুতি, মাথায় গেরুয়া পাগড়ি, গায়ে লাল ব্যাজ লাগানো শার্ট। ইনি দলনেতা, এক হাতে রিভলভার, অন্য হাতে হাত বোমা। দলের সদস্য মেরে কেটে নয়, একদমই সংখ্যা 8। সবার পরনে রাবার সোলের কাপড়ের জুতো, সবাই প্রস্তুত। সাল 1932, তারিখ 23শে সেপ্টেম্বর, বার আজকের দিন শনিবার। 1932 সালের 23শে সেপ্টেম্বর শনিবার, রাত 10:45, পৌনে 11টা। দলনেতা বলে উঠলেন, চার্জ! সবাই তখন ঝাঁপিয়ে পড়ল শত্রুদের ওপর। প্রায় 40 জন তখন ক্লাবে মত্ত নাচ গানে ব্যস্ত। 40 জন তখন ব্যস্ত নাচ গানে, মত্ত নাচ গানে। পিক্রিক অ্যাসিড, আমরা কেমিস্ট্রির লোক, আমরা জানি টাইনাইটোফেনলকে পিক্রিক অ্যাসিড বলে। পিক্রিক অ্যাসিডে তৈরি বোমাটি বজ্রের মতো ভয়ঙ্কর শব্দে কেটে পড়ল। হল ঘরে তখন শুধু ধোঁয়া আর ধোঁয়া। দলনেতাই এগিয়ে গেল সবার আগে, অথচ এটাই তার কিন্তু প্রথম অভিযান। ভাবতে হবে, ক্লাব ঘরের সব বাতি নিভে গেল। বোমার বিস্ফোরণ, গুলির শব্দ, শত্রুর মরণ চিৎকার সব মিলে এলাকাটা যেন পরিণত হলো এক দক্ষ যজ্ঞে। এটা কোনো অ্যাডভেঞ্চার ফিল্মের দৃশ্য নয়, এটা ইতিহাসের এক অনন্য ঘটনা। আমরা আরও রোমাঞ্চিত হই যখন জানি 21 বছরের সেই দলনেতা পুরুষ বেশে একজন নারী। 21 বছরের সেই দলনেতা পুরুষ নয়, পুরুষের মতো দেখতে লাগলেও তিনি একজন নারী। এটা ভাবতে হবে। এই অভিযান পরিচালিত হচ্ছে মাস্টারদা সূর্য সেনের পরিকল্পনায়, নেতৃত্ব দিচ্ছেন একজন নারী। নাম, যার কথা বলতে বসেছি, প্রীতিলতা ওয়াদেদার। চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন সেই বাঙালি নারী। পরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন প্রীতিলতা। আক্রমণে অংশ নেওয়া আর কে কে ছিলেন? কালী কিঙ্কর দে, বীরেশ্বর রায়, প্রফুল্ল দাস। শান্তি চক্রবর্তীর পোশাক ছিল ধুতি আর শার্ট। মহেন্দ্র চৌধুরী, সুশীল দে আর পান্না সেনের পরনে ছিল লুঙ্গি আর শার্ট। 3 ভাগে বিভক্ত হয়ে আগ্নেয়াস্ত্র হাতে বিপ্লবীরা ক্লাব আক্রমণ শুরু করে। পূর্ব দিকের গেট দিয়ে ওয়েবলি রিভলভার এবং বোমা নিয়ে আক্রমণের দায়িত্বে ছিলেন প্রীতিলতা ওয়াদেদার, শান্তি চক্রবর্তী আর কালী কিঙ্কর দে। ওয়েবলি রিভলভার নিয়ে সুশীল দে আর মহেন্দ্র চৌধুরী ক্লাবের দক্ষিণের দরজা দিয়ে, এবং 9 ভরা পিস্তল নিয়ে বীরেশ্বর রায়, রাইফেল আর হাত বোমা নিয়ে পান্না সেন আর প্রফুল্ল দাস ক্লাবের উত্তরের জানলা দিয়ে আক্রমণ শুরু করেছিলেন।
ক্লাবে উপস্থিত কয়েকজন ইংরেজ অফিসার রিভলভার দিয়ে পাল্টা আক্রমণ চালায়। আক্রমণ শেষে নিরাপদে আশ্রয়ে যাওয়ার সময় একজন অফিসারের গুলিতে প্রীতিলতা আহত হন। প্রীতিলতা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে ক্লাব আক্রমণের পরেই তিনি আত্মহনন করবেন। সহযোদ্ধা কালী কিঙ্করকে নিজের কাছে থাকা রিভলভার ফেরত দিয়ে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন তিনি। পটাশিয়াম সায়ানাইড KCN, জিভে ঠেকালে মৃত্যু। শ্রুত শোনা যায়, আজ অব্দি কেউ এর স্বাদ বলতে পারেনি। জিভে ঠেকানোর পরই মৃত্যুর কোলে ঢলে পড়েছে, লেগবার সময়টুকু পায়নি, এটা শোনা যায়। কেমন সেই খেতে। পটাশিয়াম সায়ানাইড মুখে পুড়ে আত্মহত্যা করে। এই পটাশিয়াম সায়ানাইড খেয়ে ওই অলিন্দ যুদ্ধে বিনয় বাদল গুপ্তদের, দীনেশদের বাদল গুপ্ত আত্মহত্যা করেছিলেন পটাশিয়াম সায়ানাইড খেয়ে। কারণ তিনি চাননি বিপ্লবীদের গোপন তথ্য ব্রিটিশ পুলিশের মারের মুখে ফাঁস করতে। প্রীতিলতা মারা যাওয়ার আগে মায়ের কাছে লিখেছিলেন, মাগো, অমন করে কেঁদো না, আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি কি তাতে আনন্দ পাও না মা? কি করব মা বলো তো? দেশ যে পরাধীন, দেশবাসী বিদেশির অত্যাচারে জর্জরিত, দেশমাতৃকা যে শৃঙ্খলাভাবে অবনত, লাঞ্ছিতা, অবমানিতা, তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না মা? তুমি কি কেবলই কেঁদে যাবে মা? পরদিন পুলিশ ক্লাব থেকে 100 গজ দূরে প্রীতিলতার মৃতদেহ পড়ে থাকে। তিনি প্রমাণ করেছিলেন বাংলার মেয়েরাও পারে মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে। প্রীতিলতা ওয়াদেদার ছিলেন মাস্টারদা সূর্য সেনের মানস কন্যা। সূর্য সেন চট্টগ্রাম স্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন। মাস্টারদাকে তিনি প্রশ্ন করেছিলেন, মেয়েদের আপনারা দলে নিতে চাইতেন না কেন দাদা? কি প্রশ্ন! মেয়েদের আপনারা কেন দলে নিতে চাইতেন না দাদা? তারা কি দেশ সেবার যোগ্য নয়? মাস্টারদা জবাব দিয়েছিলেন, না, দেশ সেবার কঠিন কর্তব্য থেকে মেয়েদের বঞ্চিত করা চলে না। দেশ সেবায় নর নারী ভেদ নেই। মাস্টারদার পাশে তখন আয়ারল্যান্ডের বিপ্লবী ড্যানিয়েল ব্রিনের সেই বিখ্যাত বই মাই ফাইট ফর আইরিশ ফ্রিডম, বইটা পড়ার জন্য হাতে তুলে নিয়েছিলেন প্রীতিলতা ওয়াদেদার। মাস্টারদার নির্দেশেই রানী ওনার ডাকনাম। প্রীতিলতা ওয়াদেদারের ডাকনাম রানী গৃহত্যাগ করে 1932 সালের 23শে সেপ্টেম্বর ইউরোপিয়ান ক্লাবে প্রীতিলতার নেতৃত্বে আক্রমণের আগেই মাস্টারদাই তাকে সাজিয়ে দেয়। চলে যাওয়ার আগে প্রীতিলতা বলেছিলেন, আমি কিন্তু আর ফিরে আসবো না দাদা, একজনকে তো জীবন দিয়েই শুরু করতে হবে। কি কথা! একজনকে তো জীবন দিয়েই শুরু করতে হবে। মানুষ মনে করে মেয়েরা অক্ষম, মেয়েরা দুর্বল। ভ্রান্ত এই ধারণা ছিন্ন করার সময় এসেছে। তাহলেই আমার বিশ্বাস বাংলার বোনেরা দুর্বলতা ত্যাগ করবে, হাজারে হাজারে যোগ দেবে বিপ্লবী সংগ্রামে। প্রীতিলতার মৃত্যুর পর সূর্য সেন লিখেছিলেন, সাজিয়ে দিয়ে যখন করুণভাবে বললাম, তোকে এই শেষ সাজিয়ে দিলাম, তোর দাদা তো তোকে জীবনে আর কোনোদিন সাজাবে না। তখন রানী একটু হেসেছিল। কি করুণ সেই হাসিটুকু! প্রসঙ্গত সূর্য সেনেরও ফাঁসি হয় 1934 12ই জানুয়ারি। এই একটি মানুষের ফাঁসি ইংরেজরা রাত্রির 12টায় দিয়েছিল। এবং শুনলে অবাক হবে, চোখের জল সম্বরণ করতে পারবে না। সূর্য সেনকে ফাঁসিতে যখন ঝোলানো হচ্ছে তার শরীরে প্রাণ ছিল না, তার আগেই ইংরেজরা তাকে অর্ধমৃত করে দিয়েছিল। সেই অর্ধমৃত শরীরটাকে ফাঁসিতে তুলেছিল মাস্টারদা সূর্য সেন। প্রীতিলতা ওয়াদেদার 1911 সালের 5ই মে মঙ্গলবার চট্টগ্রামের বর্তমান পাটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। 11-এ জন্ম, 32-এ শেষ। কত মানুষ চলে গেছে। এই অল্প বয়সী ছেলেমেয়েরা কেউ বাবাকে, কেউ মাকে, কেউ তার স্বামীকে, কেউ তার স্ত্রীকে, কেউ কাকাকে, কেউ জেঠুকে,
হারিয়েছে, তবে না আমাদের স্বাধীনতা এসেছে। 1911-এ জন্ম, 5ই মে, ধলঘাট গ্রামে। তার পিতা ছিলেন মিউনিসিপাল অফিসের হেড কেরানি জগবন্ধু ওয়াদেদার, মাতা প্রতিভা দেবী। 6 সন্তান: মধুসূদন, প্রীতিলতা, কনকলতা, শান্তিলতা, আশালতা, সন্তোষ। তাদের পরিবারের আদি পদবী ছিল দাশগুপ্ত। পরিবারের কোনো এক পূর্বপুরুষ নবাবী আমলে ওয়াদেদার উপাধি পেয়েছিলেন। এই ওয়াদেদার উপাধি থেকেই ওয়াদ্দেদার হয়ে যায়। শৈশবে মৃত্যুর পর জগবন্ধু ওয়াদেদার তার পৈতৃক বাড়ি ডেঙ্গাপাড়া সপরিবারে ত্যাগ করেন। তিনি পাটিয়া থানার ধলঘাট গ্রামে মামার বাড়িতে বড় হয়েছেন। এই বাড়িতেই প্রীতিলতার জন্ম হয়। আদর করে মা প্রতিভা দেবী তাকে রানী ডাকতেন। পরবর্তীকালে চট্টগ্রাম শহরের আসকার খানের দিঘি দক্ষিণ পশ্চিম পারে টিনের ছাউনি দেওয়া মাটির একটা দোতলা বাড়িতে স্থায়ীভাবে থাকতেন এই ওয়াদেদার ফ্যামিলি। প্রীতিলতার পড়াশোনার হাতেখড়ি বাবা মায়ের কাছে। তার স্মৃতিশক্তি ছিল অসম্ভব ভালো, অসাধারণ মেমোরি, যে কারণে জগবন্ধু ওয়াদেদার মেয়েকে অন্যতম নারী শিক্ষালয় ডাক্তার খাস্তগীর উচ্চ ইংরাজি বালিকা বিদ্যালয়ে সরাসরি 3য় শ্রেণীতে 3তে ভর্তি করান। এই নামকরা স্কুলে প্রতিটি শ্রেণীতে তিনি প্রথম বা দ্বিতীয় হয়েছিলেন। 8ম শ্রেণীতে প্রীতিলতা স্কলারশিপ পান। তখনকার দিনে 8-এ স্কলারশিপ দেওয়া হতো, এখন আর দেওয়া হয় না। 8-এ তিনি বৃত্তি পান। প্রীতিলতার নিকট আত্মীয় পূর্ণেন্দু দস্তিদার, একদম নিকট আত্মীয় পূর্ণেন্দু দস্তিদার তখন বিপ্লবী দলের কর্মী। তিনি সরকার কর্তৃক বাজেয়াপ্ত কিছু গোপন বই প্রীতিলতার কাছে রাখেন। তখন তিনি ক্লাস 10-এর ছাত্রী। লুকিয়ে লুকিয়ে তিনি পড়তেন দেশের কথা, বাঘাযতীন, ক্ষুদিরাম, কানাইলাল। এসব না পড়লে স্বপ্ন দেখা যায় না। পাঠ্য বইয়ের বাইরে আমি ক্ষুদিরাম পড়বো না, সুভাষ বোস পড়বো না, গান্ধীর কথা পড়বো না, প্রীতিলতার কথা জানবো না, কানাইলালের আমার বীর বিপ্লবী চন্দননগরের ছেলে তার কথা জানবো না, উপেন্দ্রনাথ ব্যানার্জির কথা জানবো না, বোম তৈরি করতেন মনীন্দ্রনাথ নায়কের কথা জানবো না। লেখাপড়া করা বৃথা। ওই পাঠ্য বইয়ের নম্বর আউগে কিছু নম্বর আসলে তাকে প্রকৃত শিক্ষা হয় না। ওই হয়তো খাতায় কলমে একটা স্থান অধিকার হয়, অন্তরের শিক্ষা সম্পূর্ণ হয় না। এই সমস্ত বই প্রীতিলতাকে বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত করে। ওই স্কুল থেকে প্রীতিলতা 1927 সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করার পর ভর্তি হন ঢাকার ইডেন কলেজে, খুব নামকরা কলেজ। সেই সময়কার অনেক বিপ্লবী এই ইডেন কলেজে পড়াশোনা করেছেন। থাকতেন কলেজের হোস্টেলে, ছাত্রী নিবাসে। এ সময় বিপ্লবী লীলা নাগের সংস্পর্শে আসে। বিপ্লবী লীলা নাগ তখন দীপালি সংঘ সংগঠনের নেতৃত্বে। দীপালি সংঘ ছিল বিপ্লবী দল শ্রীসংঘের মহিলা শাখা সংগঠন। লীলা নাগের সাথে প্রীতিলতা দীপালি সংঘ নিয়ে কথা হলো। কথাবার্তার মাধ্যমে লীলা নাগ বুঝিয়ে দিলেন প্রীতিলতাকে দিয়ে দেশের কাজ হবে, দলে নিয়ে নিলেন। তাই লীলা নাগ তাকে দীপালি সংঘের সদস্য হওয়ার জন্য একটি ফর্ম দিয়ে বললেন, তুমি এর উদ্দেশ্য ও আদর্শের সাথে একমত পোষণ করলে বাড়ি থেকে এই ফর্মটি পূরণ করে নিয়ে এসো। বাড়ি আসার পরে ওই ফর্মটি তিনি পূর্ণেন্দু দস্তিদারকে দিয়ে বললেন, দাদা আমি এই সংঘের সাথে কাজ করতে চাই, তোমরা তো আর আমাকে তোমাদের দলে নেবে না, তাই এখানে যুক্ত হয়ে আমি দেশের কাজ করব। পূর্ণেন্দু দস্তিদার এই ফর্মটি প্রীতিলতার কাছ থেকে নিয়ে গেলেন এবং বললেন, দলনেতাকে দেখিয়ে তোমাকে এটি ফেরত দিব। পূর্ণেন্দু দস্তিদার প্রীতিলতার কাছ থেকে ফর্মটি নেওয়ার পরের দিন বিকেলবেলা বিপ্লবীদের গোপন সংগঠনে উপস্থিত হলেন। বৈঠক শেষে জেলা কংগ্রেসের কার্যালয়ে তিনি মাস্টারদা সূর্য সেনকে ওই ফর্মটি দেখালেন এবং প্রীতিলতার মনের কথাগুলো বললেন। মাস্টারদা সূর্য সেন সব কিছু শুনে পূর্ণেন্দু দস্তিদারকে বললেন, আজ থেকে আমরা প্রীতিলতাকে আমাদের দলের সদস্য করে নিলাম।
কিন্তু এই কথা আপাতত আমরা তিনজন ছাড়া কাউকে জানানো হবে না। প্রীতিলতাকে একদিন আমার কাছে নিয়ে এসো। মাস্টারদার নির্দেশেই মাত্র 19 বছর বয়সে গৃহত্যাগ করেন প্রীতিলতা। তার আগেই নির্মল সেন বলেছিলেন, মাস্টারদার সঙ্গে কথা বলো। এই মানুষটি কিন্তু অতল, ওর তল পাবে না। আমাদের মতো মানুষ ঢের পাবে, কিন্তু এর মতো পাবে না। আর রানীকে প্রথম দেখে মাস্টারদার মনে হয়েছিল, দেখলাম তার মধ্যে অহংকারের লেশ মাত্র নেই। মনে হলো একজন ভক্তিমতী মেয়ে হাতে প্রদীপ নিয়ে আরতি দেবার জন্য দেবতার মন্দিরে ভক্তি ভরে এসে দাঁড়িয়েছে। মাস্টারদা বলেছিলেন, শুনেছি অনেকবার তুমি গিয়েছো রামকৃষ্ণের কাছে, আজ তোমার মুখে শুনবো ওর কথা। অবজ্ঞা করি এই মানুষটাকে, রামকৃষ্ণদেবকে? সূর্য সেন বলছেন, প্রীতিলতার মুখে আমি রামকৃষ্ণদেবের কথা শুনবো, কারণ প্রীতিলতা অনেকবার রামকৃষ্ণদেবের সাক্ষাৎ পেয়েছেন। ছোট বোন অমিতা এই পরিচয় দিয়ে মৃত্যু পথযাত্রী বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের আলিপুর সেন্ট্রাল জেলে, আমি একটু ভুল করেছি, রামকৃষ্ণ দেব নয়, শ্রীপপ্তাং, রামকৃষ্ণ বিশ্বাস, এও এক বিরাট বিপ্লবী। রামকৃষ্ণের কথা শুনবো মানে রামকৃষ্ণ বিশ্বাস। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তো হতে পারে না, আমারই বলার ভুল, কারণ তিনি তো চলে গেছেন। এ তো 1932 সালের কথা বলছি, রামকৃষ্ণ তো 1884 সালে বোধহয় মারা গেছেন। 1932। ছোট বোন অমিতা এই পরিচয় দিয়ে মৃত্যু পথযাত্রী বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে আলিপুর সেন্ট্রাল জেলে অনেকবার দেখা করেছিলেন প্রীতিলতা। রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির পরই এনারা ফাঁসি হয়, তিনি কলকাতা ছেড়ে চট্টগ্রামে ফিরে আসেন। কিছুদিন পর প্রীতিলতার আইএ পরীক্ষার ফল প্রকাশিত হয়। তিনি মেয়েদের মধ্যে প্রথম স্থান আর সবার মধ্যে 5ম স্থান অধিকার করেন। তদানীন্তন সময় মাসিক 20 টাকা বৃত্তি পাবেন তিনি। ঠিক হলো কলকাতার বেথুন কলেজে ছাত্রীনিবাসে থেকে তিনি পড়াশোনা করবেন। ইংরেজি সাহিত্য নিয়ে বিএ ভর্তি হলেন প্রীতিলতা। রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির পর থেকে তিনি বিএ পরীক্ষা দিয়ে 1932 সালে তিনি ডিস্টিংশন নিয়ে পাশ করলেন, কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িত থাকার কারণে তার সনদ বাতিল করে দেওয়া হয়। 2012 সালের 22শে মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাকে মরণোত্তর স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। বেঁচে নেই তখন 12 সালে, বেঁচে নেই। কানাইলালকেও তাই দেওয়া হয়েছিল চন্দননগরে। সেই সার্টিফিকেট তোলার দিনে আমরা উপস্থিত ছিলাম। 1932 সালের মে মাসে প্রীতিলতার জন্মস্থান ঢলঘাটে সাবিত্রী দেবীর বাড়িতে মাস্টারদা তার সহযোদ্ধাদের সঙ্গে গোপনে বৈঠক করেন। এই বৈঠক চলার সময় ব্রিটিশ সৈন্যদের সঙ্গে বিপ্লবীদের বন্দুক যুদ্ধ শুরু হয়। যুদ্ধে প্রাণ দেন নির্মল সেন ও অপূর্ব সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বলি না, দখল বলি। লুণ্ঠন বলতে আমার জিভে আটকায়। দখল, চট্টগ্রাম অস্ত্রাগার দখল, দখল বলি, লুণ্ঠন নয়, বাজে শব্দ, দখল বলি। যুদ্ধে প্রাণ দেন নির্মল সেন, অপূর্ব সেন। সূর্য সেন প্রীতিলতাকে নিয়ে ডোবা ও গাছের আড়ালে লুকিয়ে থাকেন। সৈন্যরা চলে যাওয়ার পর মাস্টারদা বলেন, প্রীতি, তুমি বাড়ি ফিরে গিয়ে স্কুলের কাজে যোগ দেবে, তাহলে গত রাতের ঘটনায় কেউ তোমাকে সন্দেহ করবে না। ভাবা যায়, এইভাবে জীবিকা। সাবিত্রী দেবীর বাড়িটি পুলিশ পুড়িয়ে দেয়। এই ঘটনার পর ব্রিটিশ সরকার প্রীতিলতাকে সন্দেহ করা শুরু করে। মাস্টারদার নির্দেশে তিনি আত্মগোপনে চলে যান। অন্য একটি বিপ্লবী গ্রুপ ইউরোপিয়ান ক্লাব আক্রমণে ব্যর্থ হয়, যার কারণে মাস্টারদা প্রীতিলতাকে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের প্রস্তুতি নিতে বলেন এবং মাস্টারদার থেকে সামরিক প্রশিক্ষণ নেন। পুলিশের রিপোর্ট অনুযায়ী 1932-এর 23শে সেপ্টেম্বর ইউরোপিয়ান ক্লাব আক্রমণে মিসেস সুলিভেন নামে একজন নিহত হন এবং 11 জন আহত হন। প্রীতিলতার সর্বক্ষণের সঙ্গী ছিলেন সেই, প্রথমেই নাম বলেছি, কল্পনা দত্ত, মাস্টারদার আর এক অগ্নিকন্যা। প্রীতিলতার মৃত্যুর পর তার পরিবারের অবস্থা নিয়ে কল্পনা দত্ত লিখেছেন, প্রীতির বাবা শোকে দুঃখে পাগলের মতো হয়ে গেলেন, কিন্তু প্রীতির মা গর্ব করে বলতেন, আমার মেয়ে দেশের কাজে প্রাণ দিয়েছে। তাদের দুঃখের পরিসীমা ছিল না, তবু তিনি সে দুঃখকে দুঃখ মনে করেননি। ধাত্রীর কাজ নিয়ে তিনি সংসার চালিয়েছেন, আজও তাদের সেভাবে চলছে। প্রীতির কথা মনে পড়ে যায়, দীর্ঘশ্বাস ফেলেন। পরাধীন
পরাধীনতার হাত থেকে প্রিয় স্বদেশকে মুক্ত করার জন্য জীবন উৎসর্গ করেছেন এই প্রীতিলতা ওয়াদেদার। দেশপ্রেম আর স্বদেশের মঙ্গল চিন্তায় এই মহীয়সী নারী যুগে যুগে আমাদের আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে। তোমাদেরও আদর্শ অনুপ্রেরণা হয়ে থাক। নারী জাগরণের দিব্য প্রদীপ শিখা জেলে সংগ্রাম ও চেতনায় নারী সমাজকে জাগিয়ে তোলেন এই প্রীতিলতা ওয়াদেদার। প্রীতিলতা ওয়াদেদার ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য নিজেকে গড়ে তোলার পাশাপাশি অসংখ্য বিপ্লবীদের প্রশিক্ষিত, অনুপ্রাণিত ও উজ্জীবিত করে গেছেন। তিনি বাংলা ও বাঙালির গর্ব। এই প্রীতিলতা ওয়াদেদারের গল্প আমি বললাম, আমি ভীষণ নিজে মানে কৃতজ্ঞ যে এমন একটা মানুষের জন্য তো আমরা কিছু করতে পারিনি, না হয় একটু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম, নিজে কিছু কথা বললাম, তোমাদের সাথে ভাব বিনিময় করলাম। আর অভিনন্দন জানাই সেই ছেলেটিকে, সেই ছেলেটি, যে ছেলেটি আমায় বলেছে যে স্যার আমি প্রীতিলতার গল্প শুনতে চাই। সবার গল্প তো বলতে পারবো না, যে গল্পগুলো আমি জানি, আমার জ্ঞানের মধ্যে আছে, সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তোমরা সবাই ভালো থেকো, প্রীতিলতার গল্প শুনো, আমার চ্যানেলটাকে আরও বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে বলো। ভালো থেকো।